পাতার ছাউনির বেড়া টিন শীটের একটি পুরাতন বাড়ির সামনে বাইক নিয়ে এসে নিলয় দাঁড়ালো। কাঁধে একটি ব্যাগ। ব্যাগটা ঠিকভাবে ধরে ভাবতে থাকে ভিতরে ঢুকবো নাকি ঢুকবো না। বেশ কিছু সময় পর নিলয় পাতার গেট ফাঁকা করে ভিতরে প্রবেশ করলো। বুকটা কেমন কেঁপে ওঠেও তার। সেই পুরনো স্মৃতি, যেটা মনে করতেই বুকের ভেতরটা হু করে ওঠে। চিরচেনা উঠান। 5 বছর আগে বাড়ি ছেড়েছিল নিলয়। আজকে ঠিক 5 বছর পর নিলয় বাড়িতে এসেছে। এর ভিতরে নিলয়ের সাথে তার পরিবার কোনো প্রকার যোগাযোগ রাখেনি। নিলয় তার পরিচিত উঠান, খেলার জায়গা দেখতে থাকে। হঠাৎ চিকন কণ্ঠে একটা মেয়ে বলে উঠল, কে আপনি? মা দেখো কে এসেছে, একদম বাবার মতো দেখতে, তোমার মতো চোখ। নিলয় ভাইয়া নাকি? নিলয় ঘুরে তাকায়। বারান্দার খুঁটি ধরে দাঁড়িয়ে আছে একটি মেয়েটা নিলয়ের বড্ড আদরের। তার নাম নীলা। নীলা হলো নিলয়ের আদরের ছোট বোন। নীলার বয়স যখন 15, তখন নিলয়ের বয়স 20 বছর ছিল। নিলয়কে তখন বাড়ি থেকে বের করে দেয় তার বাবা ফারজুক সাহেব। নীলার কথা শুনে হেনা বেগম দৌড়ে আসে। পিছনে ফারজুক সাহেবও আসলেন। হ্যাঁ, নিলয় এসেছে। হেনা নিলয়কে দেখে নিজেকে সামলে রাখতে পারে না। দৌড়ে নিলয়ের কাছে চলে আসে। নিলয়কে যখনই জড়িয়ে ধরতে যাবে, তখনই ফারজুক সাহেব বলল, হেনা, তুমি কি আগের কথা ভুলে গেছো? তোমার ওই কুলাঙ্গার, বদমায়েশ আর বেয়াদব ছেলে কেন এসেছে এখানে? আমার কসম ছিল ওই ছেলেকে তুমি স্পর্শ করবে না। তুমি কাছে কেন পেয়ে গেছো? নিলয় তার মাকে ছুতে গিয়েও থেমে যায়। হেনাও থেমে যায়। নিলয় চুপচাপ মাথা নিচু করে নিল। ফারজুক সাহেব থামলেন না। নিলয়ের দিকে বিস্ফোরক মন্তব্য ছুড়ে দেয়। হেনা, তুমি জিজ্ঞাসা করো ওর মতো বেয়াদব, বদমায়েশ, কুলাঙ্গার ছেলে কেন আমার বাড়িতে এসেছে। ও কি ভুলে গেছে ওর জন্য এ বাড়ির দরজা সবসময় বন্ধ? বেরিয়ে যেতে বলো, ওর মুখ দেখতে চাই না। কেন এসেছে সেখানে? দূর করে দাও। জানোয়ার, শেয়াল, কুকুরের কোনো জায়গা নেই এই বাড়িতে। নিলয়ের বাবা, তুমি কি একটু থামবে? কত বছর পর ছেলেটা বাড়িতে এসেছে, আর তুমি এত বছরে কিছু বলতে পারলে না? তোমাকে কতবার বলবো আমাকে কখনো নিলয়ের বাবা ডাকবে না। আমার একটা মাত্রই সন্তান, আর সে হলো নীলা। নিলয় নামের কোনো সন্তান আমার নেই। ওটা হয়তো কোনো যারও সন্তান হতে পারে। দয়া করে তুমি চুপ করবে? তোমার পায়ে পড়ি, এসব কথা বলো না। আমি আর সহ্য করতে পারছি না। মা, ওনাকে বলে দেন আমি এখানে থাকতে আসিনি। আমি এসেছি তোমার আর নীলাকে দেখতে। কয়েকদিনের ভিতরেই আমি চলে যাব এখান থেকে। কয়েকদিন কেন? এক্ষুনি বের হয়ে যাও শুয়োরের বাচ্চা। তোর মুখ দেখতে ইচ্ছা করে না। তোর জন্য আমার মান সম্মান সব নষ্ট হয়েছে। আমি তোমাকে সন্তান হিসেবে মানি না। কেন মানেন না? দোষ কি আমার ছিল? আপনি সব কিছু বিচার না করেই আমাকে শাস্তি দিয়েছেন। আমার কথা শোনার প্রয়োজন মনে করেননি। মানুষ যা বলেছে সেটা শুনেই বিচার করেছেন। আপনার সন্তানের কথা কি শোনার আপনার দরকার ছিল না? সেদিন চুপচাপ শুনে গিয়েছি। ভেবেছিলাম আপনি বলবেন আমার ছেলে এমন না। এতটুকু বলতে পারেননি আপনি। আপনি ভয় পেয়েছিলেন। ভয়ে আপনি চুপ হয়েছিলেন। আজও চুপ থাকেন। আপনাকে আমার ছেলে হিসেবে দেখতে হবে না। আপনি শুধু আমার মা বোনের কাছে কিছুদিন থাকতে দিন, তারপর চলে যাব। এত বছর কি না কি করেছিস, কার সাথে আবার কি করেছে এখানে এসেছিস, সেটা বুঝতে পেরেছি। উফ, তুমি একটু চুপ করবা? যাও তুমি বাজারে, খোকা ঘরে আয়। নীলা, তোর ভাইয়ের ব্যাগটা ধর। হেনার কথায় ফারজুক সাহেব আর কিছু বলল না। তিনি রাগ দেখিয়ে চলে গেলেন বাড়ি থেকে। নীলা এসে তার ভাইয়াকে জড়িয়ে ধরে। ব্যাগটা হাতে নিয়ে ভিতরে আসলো তিনজন। 5 বছর পর হেনা তার সন্তানকে ফিরে পেয়েছে। 5 বছরে নিলয় যোগাযোগ করার চেষ্টা করেছে বাড়িতে, কিন্তু ফারজুক সাহেব সেটা হতে দেয়নি। ফারজুক হলো এই এলাকার বড় মসজিদের ইমাম। নীলা সবসময় পর্দা করে চলে। ফারজুকের বেশ নামডাক এলাকায়। সেজন্য নিজের ছেলের সাথে ঝামেলাটা বেশি তার। তিনি সবসময় তার মান সম্মানের চিন্তা করেন। নিলয় এত বছর পর বাড়িতে এসেছে। তার মা বোন তাকে পেয়ে কত খুশি। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। বাইরে থেকে একটা মেয়ে চিৎকার করে বলে, হেনা কাকি, দরজা খোলো।
মা তোমাদের কালকে যেতে বলেছে, পিঠা পাঠিয়েছে। কই তুমি? নীলা, দরজা খোল। কণ্ঠটা বেশ পরিচিত মনে হলো নিলয়ের। এটা যেন রাহির কণ্ঠ। নিলয় তার মায়ের দিকে তাকায়। তার মা বুঝতে পারে নিলয় কি জানতে চেয়েছে। হেনা বলে, ফাহি ওটা রাহির ছোট বোন, নিলয়ের সাথে পড়ে। রাহি ওর শ্বশুর বাড়িতে, এখানে তেমন আসে না। একটা বাচ্চাও আছে। তোর বাবা সবার সাথে ভালো সম্পর্ক রাখে, কেবল তোর সাথে ছাড়া। নীলা, যা দরজা খুলে দে, ভিতরে নিয়ে আয় ফাহিকে। হেনার কথা মতো নীলা গিয়ে দরজা খুলে দিল। ফাহিকে ভিতরে আনে। একটা নতুন ইয়ং বেশ স্মার্ট দেখতে ছেলেকে দেখলো হেনার পাশে বসে আছে। ফাহি ছেলেটার দিকে তাকায়। ফাহি পুলি পিঠাগুলো নীলার কাছে দিয়ে তাড়াতাড়ি মাথার কাপড় দিল। নীলার কানের কাছে মুখ এনে বলে, এই ভেতরে অন্য একটা ছেলে বসে আছে, বলবি না কিভাবে ঢুকলাম ভেতরে? ইস, আরে অন্য ছেলে কাকে বলিস? তোর মনে হয় মনে নেই যে আমার একটা ভাই আছে? মনে আছে তোর? ছোটবেলাতে উনি আমাদের কত কি বেড়ে দিত। মানে উনি নিলয় ভাইয়া? ফাহি একটু জোরে বলে ওঠে কথাটা। নিলয় শুনতে পায় কথাটা। মুচকি হাসি সে। ফাহি লজ্জা পেয়ে নিলয়ের দিক থেকে চোখ সরিয়ে নিল। হেনা বলে, দাঁড়িয়ে কেন? বস তোরা। না কাকিমা, বসবো না, কালকে অনেক কাজ। তোমরা যাবা কিন্তু। আচ্ছা ঠিক আছে। ফাহি চলে যায় বাহিরে। নীলয় এগিয়ে আসে দরজার অবধি। ফাহি নীলার হাত ধরে বাইরে নিয়ে আসে। নীলা বলে, কি হয়েছে? এভাবে টেনে আনলি কেন? ওটা সত্যিই নিলয় ভাইয়া তো? হ্যাঁ, কেন? কি হয়েছে? আমাকে ছোটবেলায় ফুল দিয়েছিল, ফুল দিয়ে বলেছিল চুমু দিতে গেলে। ইস কি লজ্জা, আমি লজ্জায় ওনার সামনে আসিনি অনেকদিন। কি বলিস? তলে তলে তোমরা এসব করে বেড়াইছো? দাঁড়াও, তোমার হচ্ছে। এই না না, কিন্তু তোর ভাইয়া এমন সুন্দর হয়ে গেছে কেন? মানে দেখতে একদম হট, বডি দেখেছিস? মাসেল, বেমন, ফোলা ফোলা। নাউজুবিল্লাহ, কি বলিস তুই? ওই, আমরা না মাদ্রাসাতে পড়ি? তুই এসব কি কথা শিখেছিস? আর ছেলেদের কোন দিকে তোর নজর রে? আরে ছেলেদের দিকে তাকাই না তো, তোর ভাইকে দেখেছি। যা, তুই বুঝবি না, কালকে আসবো আবার। তুই শেষ। তুই নষ্ট হয়ে গেছিস বোন। যা ভাগ এখান থেকে। ফাহি আর নীলা হাসতে থাকে। আসলেই সত্য, নিলয়ের মাসির বেশ ফোলা, চুলগুলো ছোট ছোট করে কাটা, দেখতে বেশ ইয়ংও লাগছে। রাতে ফারজুক বাড়িতে আসে, কিন্তু ফারজুক সাহেব নিলয়ের সাথে কথা বলে না। নিলয় তার রুমে বসলো। মাথার উপর ফ্যান ঘুরছে। ব্যাগ থেকে ল্যাপটপ বের করলো। তারপর ফোন করলো অর্ককে। স্যার, সব কিছু ঠিক আছে। আপনি কিন্তু কোথায় আছেন কেউ জানে না। চিন্তা নেই, তোমরা সবসময় অ্যাক্টিভ থাকবে। আমি অর্ডার না দেওয়া অবধি যেন কোনো কিছু না হয়। ঠিক আছে স্যার। নিলয় ফোন কেটে দেয়। ঘুমিয়ে পড়ে সে। ফারজুক সাহেব বিছানায় আসলেন। হেনা চুপচাপ তার স্বামীর পাশে বসলো। ফারজুক সাহেবের মেজাজ বিগড়ে আছে তার ছেলের জন্য। বলছি, যা হবার তো হয়ে গেছে। একটা মাত্রই তো ছেলে আমাদের। ওর সাথে কি ঠিক মতো কথা বলা যায় না? আর কত রাগ পুষে রাখবে? দেখো, ও যা করছে তার জন্য কোনো ক্ষমা নেই। ওর জন্য আমার মান সম্মান দাগ পড়েছিল। আমি এটা হতে দিতে পারি না। কিন্তু নিলয়, তুই তো বলেছিস সে কিছুই করেনি। তার কথাটা শোনা দরকার ছিল না? তার কি ক্ষমা করা যায় না? ওর বিরুদ্ধে সবাই যখন কথা বলছিল, তখন একটা কথা কানে আসছিল। সেটা হলো, ওর বাবা এত ভালো, আর তার ছেলে এমন একটা কাজ করবে। বলো, কেমন লাগে শুনতে? আমি পারছিলাম না এসব নিতে। ওমর তার ছেলেকে ক্ষমা করেনি, আমিও অন্যায়ের কোনো ক্ষমা করব না। কি আর বলবো? থাকো তোমরা রাগ জিত নিয়ে। আমার ছেলে ফিরেছে, তাতেই আমি খুশি। তাকে চলে যেতে বলো, না হলে আমি থাকবো না, বলে দিলাম। ঘুমাও তো। হেনার কথা শুনে ফারজুক আর কিছুই বলল না। সে ঘুমিয়ে পড়ে। সকাল হয়। নিলয় বাড়ি থেকে বের হয়েছে। তার একটা কাছের বন্ধু ছিল, নাম শিহাব। নিলয় তাকে খুঁজে বের করে। শিহাব নিলয়কে দেখে অনেক খুশি হয়। দুজনে বাড়ির দিকে ফিরছিল। এমন সময় ফারজুক সামনে পড়ে। নিলয় তার বাবাকে দেখে পাত্তা না দিয়ে বাড়িতে ঢোকে। ফারজুকও কিছু বলে না। বাড়িতে ঢুকতেই দেখতে পায় ফাহি আর নীলা বসে আছে। ফাহি নিলয়ের দিকে তাকায়। নিলয়ও তাকালো। ফাহি উঠে ভিতরে চলে যাবে, এমন সময় নীলা ডাক দেয় তাকে।
এই তুমি ফাহিনা? ফাহি হঠাৎ চমকে ওঠে, কারণ নিলয় তাকে তুমি করে বলছে। নীলাও অবাক, তবে সে ফাহির দিকে তাকিয়ে মুচকে হাসছে। ফাহি তো লজ্জায় শেষ। সে ঘুরে বলে, হ্যাঁ, আপনি চিনতে পারছেন? কেন পারবো না? ছোটবেলায় তোমাকে কত কোলে নিয়েছি। 5 বছরে কি সব ভুলে গেছি নাকি? সব মনে আছে? হ্যাঁ, ওই যে ফুলের বিষয়টাও মনে আছে। ফুল? হ্যাঁ ফুল। তোদের আবার কি হলো? তোরা এখানে কেন? যা ভাগ। নিলয়ের কথা শুনে দুজন মুচকি হাসলেও ফাহি লজ্জায় যেন বাঁচেই না। ফাহি তো নিলয়ের গালে চুমু দিয়েছিল ফুলের জন্য। ফাহির পছন্দের ফুল ছিল রজনীগন্ধা। সেদিন ছিল 21শে ফেব্রুয়ারির আগের রাত। নীলা আর ফাহি এসে নিলয়কে ধরে ফুল এনে দিতে। ভাইয়া, ফুল এনে দাও। পারবো না, যা ভাগ। যাও, তোমাকে আর কিচ্ছু বলবো না। নীলা চলে যায়। কিছু সময় পর ফাহি আসে নিলয়ের কাছে। ফাহি এসে নিলয়কে বলে, নিলয় ভাইয়া ফুল এনে দিবা? না, দিব না। প্লিজ দাও না। এনে দিলে কি দিবি? কি লাগবে বলো? তুমি যদি রজনীগন্ধা ফুল এনে দিতে পারো তাহলে যা চাইবা তাই দিতে হবে। আচ্ছা, তাহলে রেডি থাক দেবার জন্য। এরপর নিলয় রাতে বেরিয়ে পড়ে। সেদিন রাতে হচ্ছিল বৃষ্টি। নিলয় ভিজতে ভিজতে ফুল আনতে চলে যায়। নিলয় যখন ফুল নিয়ে আসে তখন রাত 1টা বেজে যায়। নিলয় ডাক দেয় ফাহিকে। ফাহি আসে। নিলয়ের গায়ে কাদামাটি, হাত ভর্তি রজনীগন্ধা। ফাহি হাত বাড়িয়ে নিতে যাবে তখন ফাহিকে বলে, কি যেন বলেছিলি? ফুল এনে দিলে যা চাইবো তাই দিবি। দে এখন। আচ্ছা, বলো কি নিবা? তুই রেডি তো? হ্যাঁ, জলদি বলো, মা ডাকবে নয়তো। আচ্ছা, এই সব ফুল তোর জন্য। যদি তুই আমাকে একটা চুমু দিস। কি বলো? চুমু মানে? মাথা খারাপ হয়ে গেছে? তাহলে গেলাম। থাক, ফুল সব পুকুরে ফেলে দিব। না না, ফেলো না। আর কিছু চাওয়ার নেই, এটাই নিবা? হুম, দ্রুত বল। আচ্ছা, কোথায় নিবা? তুমি অনেক খারাপ নিলয় ভাইয়া। বেশি বকিস না। প্রথমে ভেবেছিলাম গালে নিব, কিন্তু তোর কথায় এখন সেটা ঠোঁটে নিতে হবে। কি? এবার কিন্তু একটা থেকে 2টা। ফাহি এসে ঠাস করে ঠোঁটে চুমু দিয়ে নিলয়ের হাত থেকে ফুল কেড়ে নিয়ে দৌড়ে চলে যায় ভিতরে। নিলয় মুচকি হাসতে থাকে। নিলয় তো মজা করছিল, কিন্তু ফাহি তো সিরিয়াস হয়ে যায়। সেসব কথা মনে পড়ে দুজনেই চুপিসারে হাসতে থাকে। তবে ফাহি সেদিনের পর থেকে নিলয়কে মনে মনে পছন্দ করে ফেলেছিল। যদি বর হিসেবে কাউকে সে চায় তবে সেটা নিলয়কে চাইবে। কিন্তু অজানা এক ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে যায়। নিলয় চলে যায় গ্রাম ছেড়ে। 5 বছর পর নিলয় ফিরে এসেছে। হঠাৎ শিহাব বলে, আন্টি, আপনাদের সবাইকে দাওয়াত দিতে এসেছি। কিসের দাওয়াত? আমার বিয়ের। কালকে নিলয়, তুই যাবি আমার বাড়িতে। নিলয় গেলে হবে বাবা, আঙ্কেলকে তো চিনো। নিলয় যেখানে যাবে সেখানে তিনি কখনো যাবে না। কি যে হয় ওনার, আমাদেরকেও যেতে দিবে না সেখানে। নিলয়কে নিয়ে যাও। আচ্ছা আন্টি। শিহাব আর নিলয় চলে যায় বাহিরে। দুজনে হাঁটছে। শিহাব প্রশ্ন করে, নিলয়, পুলিশ অফিসারের কথা মনে আছে তোর? শালা জানোয়ারকে খুঁজে পেলে মেরে ফেলবো। রায়ের সাথে ঘটেছিল, সেটার দোষ তোর উপরে এসে পড়ে। বেঁচে যায় শালা পুলিশ তন্ময়। বাদ দে তো। ফারজুক আঙ্কেলের উপর রাগ অনেক বল। না, লোকটাকে আমি চিনি। ইমাম সে মসজিদের। কখনো তিনি মিথ্যা বলেনি, যতটুকু দেখেছি তাকে। সৎ মানুষটা কি করবে আর? সবাই যখন বলেছিল কাজটা আমি করেছি, তখন তিনি একা মানুষ কি করবে? তাছাড়া আমি তখন বেয়ারা ছিলাম। উনি চেয়েছিল মাদ্রাসায় পড়াতে, হুজুর বানাতে। আমি সেটা করিনি, তাই ওনার রাগটা বেশি। ওনার জায়গাতে আমি থাকলে হয়তো এটাই করতাম। যা আবার হয়েছে। এখন কি করছিস? এত বছর পর কেন এসেছিস? করি তো অনেক কিছু। পরিচয় দেবার মতো এখন বিরাট বড় নাম আছে আমার, কিন্তু সেটা পরে বলবো। আগে বাবা আমাকে একটু বুঝুক। তবে এতটুকু বলতে পারি, এবার 4 মাসের ছুটি পড়েছে, তাই গ্রামে এলাম। কি করছিস তুই? বললাম তো, সময় হলে জানতে পারবি। তবে পুলিশকে এমনি এমনি মারার কথা বলেছি নাকি? শালাকে মারলে কোনো পুলিশ এসে কথা বলতে পারবে না, এমন কিছুই করি। বলিস কি?
নিলয় মুচকি হাসতে থাকে। পুরনো স্মৃতি ওর মনে ঘুরপাক খাচ্ছে, কিন্তু নিলয় সেসব মনে রাখতে চায় না। নিলয় এখন যথেষ্ট ম্যাচিউর হয়েছে, আর এই বয়সে সে অনেক কিছু অর্জন করেছে। সাথে বেড়েছে গোপন শত্রুও। দেখা যাক কি হতে পারে। নিলয় শিহাব তাদের বাড়িতে বসে আছে। গ্রামের একজন মহিলা এসেছে ফারজুক সাহেবের বাড়িতে। মহিলাটা কাঁদছে। ফারজুক সাহেবকে চিৎকার করে ডাকতে থাকে। ইমাম সাহেব বাড়িতে আছেন? জলদি বের হন, আমার ছেলেকে বাঁচান ইমাম সাহেব। মহিলাটার কান্না শুনে বাড়ির ভিতর থেকে সবাই বের হলো। একটা জীর্ণ শীর্ণ দেহের একটা মহিলা দাঁড়িয়ে আছে, চিৎকার করে কাঁদছে। তার কান্নার শব্দ শুনে পাশের বাড়ি থেকে ফাহি আর তার বাবা মা এগিয়ে আসে। ফারজুক সাহেব আসরের নামাজ পড়ে মাত্র বাড়িতে এসেছে, আর তখনই এমন কান্নার শব্দ শুনতে পায়। কি হয়েছে রাশেদের মা? তুমি এভাবে কাঁদছো কেন? সব ঠিক আছে? ইমাম সাহেব কিছুই ঠিক নেই। আমি রাশেদকে বলেছিলাম চেয়ারম্যানের কোনো কাজে তুই যাস না। পোলাটা আমার চেয়ারম্যানের কাজে গেছিল। চেয়ারম্যান ওর ভ্যানে কী সব মাল টেনেছে। এখন পুলিশ অফিসার তন্ময় আছে, সে আমার পোলাডারে ধইরা অনেক মারছে, থানাতে নিয়ে গেছে। আমি গেছিলাম, আমাকে অনেক গালিগালাজ করেছে। আমার কাছে 2 লাখ টাকা চেয়েছে। আমার একটা ছেলে, বাবা নেই ওর। আপনার সহযোগিতায় ওরে একটা ভ্যান কিনে দিয়েছিলেন, সেই ভ্যানে করে চেয়ারম্যানের কাজ করত। আজকে আমার ছেলে থানায়, সে কিছুই জানে না। ভাই, আমার ছেলেকে বাঁচান। বলে নাফা, রাশেদ তো বাচ্চা, এখনো 20 বছরও বয়স হয়নি। আমাদের নিলয় থেকে ছোট, অতটুকু বাচ্চা পুলিশ ধরেছে। ভালো ছেলে, সে এমন করবে না। মনে হচ্ছে পুলিশ আর চেয়ারম্যানের একটা কানেকশন আছে। নিলয় বাবা, তুমি যাও না, তোমার তো মানুষের সাথে ওঠা বসা আছে, দেখো কিছু করতে পারো কি। আমার ছেলের গা থেকে রক্ত পড়ছে ভাই, আমার ছেলে মরে যাবে। ও মরলে আমি কিভাবে থাকবো? নুন আনতে পান্তা ফুরাই, 2 লাখ টাকা কই পাবো আমি? আচ্ছা রাশেদের মা, তুমি চিন্তা করো না, ভাই যাচ্ছে। হেনা আপা, ওনাকে একটু পানি দাও। আসো ভাবি, ভিতরে আসো। ওই নীলা, ফানি আনতো। রাশেদের মা তুমি বসো, আমি যাচ্ছি থানাতে। ফারজুক সাহেব বাড়ি থেকে বের হয়। হেনা আর বিথি বেগম একসাথে রাশেদের মাকে ধরে বারান্দায় বসালো। ফাহি আর নীলা পানি এনে দেয় তাকে। ছেলের জন্য কাঁদতে কাঁদতে পানিটুকুও খেতে পারল না। নিলয় আর শিহাব দূরে দাঁড়ানো। ফাহির বাবা তাকিয়ে আছে নিলয়ের দিকে। ওনার নাম আরশাদ। আরশাদ নিলয়ের দিকে তাকিয়ে থাকে। 5 বছর পর নিলয় বাড়িতে ফিরেছে, অথচ তাদের সাথে দেখা করেনি। দেখা করবে বা কি করে? সব কিছু তো আর আগের মতো নেই। আরশাদ থানার ওসি তন্ময়ের কথা চিন্তা করেই জোরে একটা শ্বাস নিল। তিনিও বেরিয়ে যান। ফারজুক সাহেবের পিছনে ছুটতে থাকেন। নিলয় শিহাবকে প্রশ্ন করে। ঘটনা কী রে? আর বলিস না রে, চেয়ারম্যান হারুন মিয়া বড্ড বেয়ারা হয়েছে। তুই যখন ছিলি তখন তার বাবা চেয়ারম্যান ছিল। বাবা মরার পর চেয়ারম্যান অন্য একজন হয়েছিল। তোর বাবাকে সবাই বলেছিল মেম্বারে দাঁড়াতে, কিন্তু তোর বাবা কখনো এসবে যায়নি। তখন কাশেম চেয়ারম্যান হয়, কিন্তু যেদিন ভোটে পাশ করে সেই রাতেই কাশেম খুন হয়। গ্রামের সবাই জানে কাশেম খুন কেন হয়েছিল আর কে করেছিল। খুনটা করেছিল হারুন। হারুনের থেকে 10,000 ভোট বেশি পেয়েছিল কাশেম। ভোটে হারার কষ্ট আর ক্ষমতার লোভে হারুন কাশেমকে মেরে পুকুরের পানি লাশ বস্তায় ভরে ফেলে দেয়। পুলিশ আসে, তন্ময় ছিল ওসি। সে হারুনের থেকে টাকা খেয়ে সব কিছু ধামাচাপা দেয়। কাশেমের ছোট ভাইকে ফাঁসি দিয়ে দেয়, মামলা দেয় জমির জন্য ভাইকে খুন করেছে, অথচ হারুন বেঁচে যায়। পরে সে ক্ষমতায় আসে, তারপর এলাকার সবাইকে জ্বালিয়ে মারছে। নেশা করার জন্য বিভিন্ন জিনিস কিনে আনে, যারে পায় তার দিয়া সেটা আনে। মনে হয় রাশেদকে দিয়ে ওর মাল টানিয়েছে, আর পুলিশ হাবিলদার তো রাশেদকে ধরছে। এতক্ষণে দেখবি মাল ঠিকই হারুনের কাছে পৌঁছে গেছে, কিন্তু মাল যে আনছে সে থানাতে মার খাচ্ছে। ফাঁসলে ফাঁসবে রাশেদ। রাশেদ কে? চিনলি না? তোর মনে নেই? ওই যে তুই যেদিন ঢাকা থেকে চলে যাচ্ছিলি সেই দিন তোর বাবাকে তোর হয়ে বোঝাচ্ছিল। তোদের জমিতে যে কাজ করতো রহিম চাচার ছেলে রাশেদ। ও, বুঝতে পেরেছি। এই জন্য নামটা চেনা চেনা লাগছে। পিচ্চি ছেলে, পিছে পিছে ঘুরতো সে সময়। আচ্ছা চলো। কোথায়? থানাতে। তোর বাবা গিয়েছে তো, ওখানে গেলে সমস্যা হবে। আরে বাবা গিয়েছে তার কাজে, আমি যাব আমার কাজে।
চল না, দেখতে পারবি। নিলয় আর শিহাব উঠানে পা রাখে। তখনই হেনা বলে, কোথায় যাচ্ছিস তোরা? দেখতে যাচ্ছি রাশেদকে। চুপচাপ বাড়িতে বস, তোর বাবা গিয়েছে। কিন্তু বাবা কিছুই করতে পারবে না, রাশেদকে তিনি আনতে পারবে না। তুই বেশি জানিস, তোর বাবা অনেকের সাথে ওঠা বসা আছে, কিছু একটা ব্যবস্থা করবে। কিন্তু বাবা ঘোরে ভালোদের সাথে, কিন্তু বাবা এখন গিয়েছে জানোয়ারদের সাথে কথা বলতে, তাই সেখানে বাবার মতো মানুষের কাজ নেই। নিলয় আর দাঁড়ায় না, সোজা বাড়ি থেকে বের হয়ে আসে দ্রুত। তারপর বাইক নিয়ে শিহাবকে নিয়ে সোজা চলে আসে থানায়। ফারজুক আর আরশাদ থানাতে এসেছে। তন্ময় জানে গ্রামের কাউকে ধরলে ফারজুক আসবেই থানাতে তাকে ছাড়াতে। তন্ময়ের সাথে এদের দুজনার ভালো শত্রুতা। তন্ময় সিগারেট জ্বালিয়েছে। ফারজুক সোজা এসে তন্ময়কে বলে, দেখো তন্ময়, তুমি কিন্তু দিন দিন তোমার সীমা অতিক্রম করছো। তোমার ভিতরে কি একটুও মরণের ভয় নেই? আল্লাহর বিচার কিন্তু একদিনই হবে। আরে আমার কাছে লোক, হুজুর সাহেব আসছেন। বসেন বসেন, কি খাবেন বলেন। এখানে খেতে আসেনি। তুমি রাশেদকে কেন থানাতে এনেছো? কি করছে সে? কি করেনি সে? তার ভ্যানে 10 বোতল মদ আর ইয়াবা পাওয়া গেছে। ব্যাটাকে ধরতেই চেয়ারম্যানের নাম বলে। কত বড় সাহস ওর! কাকা আপনি আইছেন? আমি কিছু জানি না। আমার ভ্যানে প্রায় গেলে চেয়ারম্যান মাছের ড্রাম নিয়ে যেত। আমি জানি সেসবে মাছ থাকতো, কিন্তু আজকে আমি যখন 3 রাস্তার মোড়ে আসি তখন পুলিশ বাইক নিয়ে এসে আমাকে দাঁড় করায়। তারপর ভ্যানের চাবি কেড়ে নিয়ে আমাকে চড় দেয়। আমি চড় খেয়ে রাস্তায় পড়ি। তারপর আমার মাকে গালি। রাশেদ পুরো কথা শেষ করতে পারে না। তন্ময় রাশেদকে থামিয়ে বলে, খানকির পোলা, চুপ কর। শালা, তুই এইটুক বয়সে মালার ব্যবসা করিস? অফিসার দেখো, তুমি কিন্তু অনেক বেয়াদবি করছো। এর জবাব তোমাকে দিতে হবে। জবাব? কিসের জবাব? হ্যাঁ, বেতন তুই দিস। বেশি বকলে মুরব্বি মানবো না। সোজা তোদের দুজনকে চালান করে দেবো। যা, বেরিয়ে যা থানা থেকে। থানা কি তোর বাপের? হ্যাঁ, যারে ধরবো তোর কথাতেই ছাড়তে হবে। মেরে তোকে হাত পা ভেঙে দেবো বেটা হুজুর। তৎময়, তুমি কিন্তু অমানুষের মতো ব্যবহার করছো। চুপ কর হারামি, বেরিয়ে যা থানা থেকে। এরপর কখনো যদি থানাতে আসিস, তোদের কপালে দুঃখ আছে বলে দিলাম। ওর তাহলে তুমি অন্যায় কাজ করবে, আর সেটার ফল ভালো হবে না। রাশেদকে ছাড়বে না। আরে শালা! তন্ময় কথাটা বলে ফারজুকের পাঞ্জাবির কলার টেনে ধরে। ফারজুকের মাথা থেকে টুপি পড়ে যায়। ফারজুক তন্ময়ের দিকে তাকিয়ে থাকে। তন্ময় কলার টেনে ধরে হেসকা টান দিয়ে ফারজুকের গালে চড় দেয়। ফারজুক মাথা নিচু করে নিল। আরশাদ নিচ থেকে টুপি তুলতে যায়। তন্ময় আবার গালি দিয়ে বলে, টুপি ওখানে থাকবে রাশেদ, আর টুপি নিয়ে 5 লক্ষ টাকা লাগবে। যা, ভাগ এখান থেকে। তোকে আল্লাহ। ভাই চলেন আগে বাহিরে যাই। ফারজুককে টেনে নিয়ে আসে থানা থেকে আরশাদ। কি করবে বুঝতে পারছে না। কিছু মানুষদেরকে কল করেছে, কিন্তু হারুনের কথা শুনে তারা কিছু করতে পারবে না জানায়। কারণ সবাই হারুনের জন্য ঝামেলাতে জড়াতে চায় না। গ্রামের মেম্বারকেও কল দিয়েছে ফারজুক, কিন্তু কিছুতেই কাজ হয় না। মাগরিবের সময় হয়ে এসেছে, উনি বাড়িতে চলে যায়। নিলয় আর শিহাব এতক্ষণে সব দেখেছে বাইরে থেকে। শিহাব বলে, নিলয়, বাড়িতে চল। দেখলি না তন্ময় কেমন ব্যবহার করছে তোর বাবার সাথে? ও অনেক খারাপ নিলয়। আমার কথা শোন, চল আমরা বলে যাই, নয়তো ভালোভাবে কথা বলে দেখি কি বলে। কথা বলবি? আচ্ছা চল দেখি কি কথা বলিস। নিলয়ের তাচ্ছিলের কথা শুনে শিহাব ঘাবড়ে যায়। সে ভয় পেয়েছে। কি হতে যাচ্ছে শিহাব এখনো বুঝতে পারছে না। শিহাব বড় একটি ঢোক গিলল। শিহাব আগে ভিতরে প্রবেশ করে, পিছনে নিলয়। তন্ময় নিলয়কে দেখে অবাক হয়। নিলয়কে সে চেনে ভালো করেই। নিলয়ও তন্ময়কেও ভালো করে জানে। নিলয়কে দেখেই তন্ময় বলে, আসেন আসেন, বসেন বসেন। হুজুরের ছেলে মিস্টার লম্পট চরিত্রহীন খারাপ ছেলে আজ এত বছর পর এখানে? কি ব্যাপার? বাবার সম্মান ফেরত নিতে আসলি নাকি? তোর নিজেরই তো কোনো সম্মান নেই, তুই আবার কার সম্মানের জন্য আসলি? নিলয় কিছু না বলে মুচকি হেসে চেয়ারে বসলো। শিহাব কি বলবে ভেবে পাচ্ছে না, কারণ সেও এই বিষয়ের উপরে বেশ ভালো করেই জানে। নিলয় চুপচাপ রাশেদের দিকে তাকিয়ে আছে। শিহাব বলে, তন্ময় ভাই, আমরা এসেছিলাম রাশেদকে ছাড়ানোর জন্য।
বেচারার বাপ নেই, মায়ের সাথে থাকে। সে এই বয়সে সংসার চালায়। যদি ওকে ছেড়ে দিতে। কেন ছাড়বো? মদ আর ইয়াবা নিয়ে যাচ্ছিস। বেটাকে ধরিছি রাস্তাতেই। নিলয় ভাই, তুমি বাড়িতে আসছো? ভাই, আমাকে নিয়ে চলো। আমি কিছু জানতাম না, আমাকে মেরে শিকার করিয়েছে। আমি যেন চেয়ারম্যানের নামে কিছু না বলি। শুয়োরের বাচ্চা, চুপ কর। বেশি কথা বললে এবার তোকে মেরে ফেলবো, বুঝেছিস তো? চুপচাপ বসে থাকবি। বল, তোরা যেন কি বলছিলি? তন্ময় ওদের দুজনের দিকে আবার তাকালো। নিলয় চুপচাপ বসে আছে। শিহাবের তখন মনে পড়ে গত দিনের কথা। নিলয় বলেছিল তন্ময়কে মারলে তার কিছুই হবে না। যদি সেরকম কিছু হয়, শিহাব তন্ময়কে বলে। ভাই, ওই যে বলেছিলাম ওকে ছেড়ে দিতে। বেচারার মা অনেক কান্নাকাটি করেছে। আচ্ছা, বুঝলাম, ছাড়তে পারি যদি টাকা জমা দিস। দিতে পারবি 2 লাখ? আরেকটা কথা, হুজুরে টুয়ে পড়ে আছে, সেটা নিতে হলে আরও 3 লাখ, মোট 5 লাখ টাকা দিয়ে নিয়ে যা। না হলে ভাগ এখান থেকে। এত টাকা? রাশেদ তো চেয়ারম্যানের হয়ে কাজ করতো। তাহলে এমন কেন করছো? ছেড়ে দাও। বেচারাকে ধরে কি লাভ হবে? বেশি বকিস না তো। এখান থেকে ভাগ, কাজ আছে আমার। টাকা দেব? শিহাব চমকায়। ফারজুকের জমির পরিমাণ মাত্র 5 বিঘা, আর নিলয় টাকা দিবে। ফারজুকের কাছে তো টাকা নেই, তাহলে নিলয় টাকা কোথায় পাবে? শিহাব নিলয়ের হাত ধরে। নিলয় বলে, মানুষ জান্নাতে যাবার জন্য ভালো কাজ করে। মানুষ বুঝতে পারার থেকেই লোভী হয়। ভালো কাজের ফলস্বরূপ জান্নাত গিফট পায়। কিন্তু তোর জন্য আখিরাত নয়, তোর জন্য দুনিয়া নরক হবে। নিলয় কথাগুলো বলে পকেট থেকে একটা চেক বই বের করে। তারপর চেকে টাকার অঙ্ক বসিয়ে সাইন করে দেয়। চেক পেপারস তন্ময়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে, নে, এখানে 5 লাখ টাকা আছে। গুড। যা, রাশেদকে নিয়ে যা, আর সাথে টুপিটাও নিয়ে যা। তোর হুজুর বাবার মাথায় পরিয়ে দিস। তুই টাকা চেয়েছিস, পেয়েছিস। হ্যাঁ, হিসাব ক্লিয়ার। সেন্ট্রি, রাশেদকে ছেড়ে দাও। শিহাব, রাশেদকে নিয়ে গাড়িতে তুলে দিয়ে আয়। আর তন্ময়, হিসেব তো ক্লিয়ার হয়নি। হয়নি মানে? যা চেয়েছি পেয়েছিও, আর কি লাগবে? তুই আমার বাবার পাঞ্জাবির কলার ধরেছিলি, থানার পুলিশরা দাঁড়িয়ে দেখেছিল। তার গালে চড় মেরেছিলি, তার মাথা থেকে টুপি পড়ে গিয়েছিল। তুই সেটা পা দিয়ে সরিয়েছিস, কাউকে তুলতে দিসনি। আমার বাবা কেবল গোসল ও ঘুমানোর সময় মাথা থেকে টুপি খুলে, আর তুই আজকে তাকে টুপি ছাড়া বের করেছিস, তাকে অপমান করেছিস। সেসব ফেরত দে। সেসবের হিসেব এখনো বাকি। তন্ময় টেবিলের উপরে বসেছিল। শিহাব এতক্ষণে রাশেদকে রেখে আবার চলে এসেছে ভিতরে। নিলয়ের কথা শুনে তন্ময় বসা থেকে উঠে দাঁড়ায়। রাগ জমা হয় তার। সে বলে, ভাই দেখ, অনেক বছর তোকে দেখিনি, ভালো লাগছিল। এবার তুই যা। বাচ্চাদের মতন জিদ ধরিস কেন? ওসব নিয়ে তোর ভাবতে হবে না। শোন, তোকে যেটা বলছি সেটা করবি। একটা গাড়িতে পুলিশ সহ যাবি আমাদের বাড়িতে। তারপর আমার বাবাকে ভদ্রভাবে ডাকবি, তিনি সামনে আসবে। টুপিটা তোর পুলিশি ইউনিফর্মের সাথে মুছে নিয়ে সেটাতে চুমু দিয়ে আমার বাবার মাথায় টুপি পরিয়ে দিবি। এরপর ওনার হাতে চুমু দিয়ে বলবি, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। আপনি যা বলবেন তাই হবে। যা তন্ময়, আমি থানাতে আছি। নিলয়ের কথা শুনে তন্ময় কিছু সময় নিলয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর হো হো করে জোরে হেসে উঠল তন্ময়। শিহাব ভয় পাচ্ছে, কারণ নিলয়কে এখন সে না চিনলেও তন্ময়কে ঠিকই সে ভালো করে জানে কতটা খারাপ সে, কিনা তন্ময় আবার নিলয়ের উপরে কিছু না করে বসে, আবার নিলয়কে চলে যেতে যেন না হয়। তন্ময় হাসি থামায়, নিলয়ের দিকে এগিয়ে আসে। নিলয়ের গাল হাত দিয়ে চেপে ধরে বলে, ফারজুক আর আরশাদ বাড়িতে এসেছে। চোখে মুখে পানি দিয়ে এসেছে দুজন। ফারজুক নতুন টুপি কিনে মাথায় পরে বাড়িতে প্রবেশ করে। আরশাদকে বলেছে থানায় যা হয়েছে সেটা যেন বাড়ির কেউ না জানে। ফারজুক প্রবেশ করতে রাশেদের মা দৌড়ে এসেছে। ভাই, আমার ছেলে কোথায়? রাশেদ, ও তো আসলে আরে চিন্তা নেই রাশেদ, ঠিকঠাক আছে। কিন্তু রাশেদ কোথায়? থানা থেকে ওকে ছাড়ায়নি? হ্যাঁ, রাশেদ চলে আসবে বলে। চিন্তা করো না তোমরা, এসব বাদ দাও। আচ্ছা, ভিতরে আসো। হ্যাঁ।
এক মিনিট, তোর মাথার টুপি নতুন লাগছে না? আমি তো কেচে দিই, একটা সুতো বের হয়ে থাকে না, আজকে সুতো বের হয়ে আছে। একই রং, তবে অন্যরকম লাগছে যে। তোমার পুরনো টুপি কোথায়? আর বলো না, বাতাসে পড়ে গেছে, পানিতে পড়েছিল, তাই নতুন টুপি কিনে এনেছি। থানার সামনে পানি জমা ছিল। ও আচ্ছা, তা তোমার বাম গাল লাল হয়ে আছে কেন? তুমি কিন্তু মিথ্যা বলছো আমাকে। তুমি তো মিথ্যে বলো না, তাহলে কি হয়েছে বলো। হেনার প্রশ্নে ফারজুক চুপ হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। তারপর নিলয়ের কথা শুনে তন্ময় জোরে হাসতে থাকে। হাসতে হাসতে নিলয়ের কাছে আসে সে। তারপর নিলয়ের গাল টিপে ধরে নিলয়ের দিকে রাগী দৃষ্টিতে চেয়ে বলে, গাঞ্জা কে খেয়েছে, তুই নাকি আমি? নেশা কেটে গেলে থানা থেকে সোজা বাড়িতে যাবি, বুঝলি? তোর কোন দিক দিয়ে মনে হলো আমি তোর বাপের সমানে যাব? যা ভাগ শালা, জারজ কোথাকার। নিলয় তন্ময়ের হাত ধরে, তন্ময়ের হাত ছাড়িয়ে নেয়। তারপর জোরে একটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলল, দেখ, ভদ্র মানুষের সাথে ভদ্রতা দেখাতে হয়, আর যে কুকুর তাকে মুগুর দিয়ে শান্ত করতে হয়। যা, ভদ্রভাবে তার কাছে গিয়ে মাপ চাইবি, তার সম্মান ফিরিয়ে দিবি। সিদ্ধান্ত তোর, বাকি কাজটুকুও তোর। শালা কুত্তার বাচ্চা, বের হ থানা থেকে। আর যদি বেশি পাকনামি করিস তোকে থানার ভিতর ঢুকিয়ে দেবো, যা বলছি। নিলয়কে বসা থেকে টেনে তুলে তন্ময়। তারপর নিলয়কে জোরে একটা ধাক্কা দেয়। নিলয় ঘুরে দ্রুত এসে তন্ময়ের কোমরের বেল থেকে পিস্তলের বক্স হতে পিস্তল বের করে সেটা সেট করে ট্রিগারে আঙ্গুল দিয়ে সোজা তন্ময়ের মুখের ভিতরে ধরল। থানার পুলিশ দৌড়ে নিলয়ের পিছনে এসে দাঁড়ায়। শিহাব ভয়ে চোখ দুটো বড় করে নিয়েছে, তন্ময়ের গা কাঁপছে। নিলয় গম্ভীর গলায় বলে, চোরের বাচ্চা, তোর থানায় তোকে মেরে তোর টেবিলের উপরে ফেলে রাখবো। তোর পোষা যে পুলিশ নামের কুত্তা আছে, ওরা আমার কিছু ছিঁড়তেও পারবে না। তোকে মারতেও আমার 1 মিনিটও সময় লাগবে না। তুই কিন্তু অনেক বড় ভুল। নিলয় গালের ভিতর থেকে পিস্তলটা বের করাতেই তন্ময় কথাটা বলল, কিন্তু তন্ময় পুরো কথাটা শেষ করতে পারে না। তখনই ওর টেবিলে থাকা মোবাইলটি বেজে উঠল। নিলয় পিস্তলটা হাতের মধ্যে ধরে তন্ময়কে বলে, তোর ফোন বাজছে, ফোনটা রিসিভ কর। দেখ, তোর বাপ ফোন করেছে। শোন, তোকে কসম করে বলছি, তোর চাকরি না থাকলে তোকে এখানে মেরে রেখে দিতাম। তাকিয়ে আছিস কেন? ফোন রিসিভ কর। নিলয় কথাটা বলে তন্ময়ের গালে কষে দুটো চড় দেয়। পুলিশগুলো চুপচাপ দাঁড়িয়ে দেখছে। তন্ময় রিসিভ করে ফোন। এমনি ফোন করেছে। তন্ময় রিসিভ করতে ওপাশ থেকে বলে, আমি এমপি বলছি, শুনলাম তোমার এখানে নিলয় স্যার গেছে। নিলয় স্যার যা বলছে তাই চুপচাপ পালন করো, যদি চাকরি আর জীবন দুটোই বাঁচাতে চাও। কিন্তু স্যার, নিলয়, তুমি এখনো তাকে চেনো না, তাই চুপচাপ যা বলছে সেটা পালন করো, না হলে তোমার মৃত্যুর জন্য আমরা দায়ী থাকবো না। বাড়িতে জানিয়ে দিও তোমার লাশ কোথায় দাফন করা হবে। কথাগুলো বলে এমপি ফোন কেটে দেয়। থানায় থাকা বাকি পুলিশগুলো তখন নিলয়ের দিকে এগিয়ে আসতে থাকে। তখন তন্ময় সবাইকে থামিয়ে দেয়। তারপর বলে, এমপি যেহেতু আপনাকে স্যার বলেছে, নিশ্চয়ই পেছনে বড় কিছু আছে, বাধ্য হয়ে স্যার বলতে হচ্ছে। কিন্তু এসব আমি সময় মতো ফেরত দেবো। চলেন স্যার আপনার বাড়িতে। হা হা হা, সময় তোর জন্য পারফেক্ট হবে না, সেটা নির্ধারণ করছে ভাগ্যের উপর। তুই যা বাড়িতে। আর তুই কেন এসেছিস, কে পাঠিয়েছে, সেসব যেন আমার বাবা বা বাড়ির কেউ জানতে না পারে। যা এখন। তন্ময় আর দাঁড়ালো না, টুপি নিয়ে দ্রুত থানা থেকে বের হলো। তারপর জিপে চেপে সোজা ফারজুকের বাড়ি থেকে চলে যায়। ফারজুক সাহেব উঠানে বসে আছে, পাশে ওনার বউ আর মেয়ে। হেনা সব কিছু বুঝতে পেরেছে। ফারজুকের সাথে কি হয়েছে সেটা আজ করতে পেরে তিনি বললেন, ঠিক এমনটাই 5 বছর আগে তোমার ছেলের সাথে ঘটেছিল। তুমি সেদিন অন্তরের কথা শুনেছিলে। কিছু মানুষের সাক্ষী নিয়ে তুমি তোমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। তার কথা শুনতে চাওনি তুমি। বাদ দাও না, ভালো লাগছে না। রাশেদের মা, চিন্তা করো না, তোমার ছেলেকে কালকে ছাড়ানোর। ফারজুক কথা শেষ করতে পারে না। দরজা ঠেলে রাশেদ ভিতরে প্রবেশ করে। রাশেদ তার মাকে জোরে ডাক দেয়। রাশেদকে দেখতে পেয়ে রাশেদের মা দৌড়ে আসে তার ছেলের কাছে। ছেলেকে পুলিশ মারছে অনেক। ক্ষততে হাত বুলিয়ে তিনি হাউমাউ করে কেঁদে ফেলে। রাশেদ বলে, চিন্তা করিস না মা, আমি ঠিক আছি। ফারজুক কাকা গেছিল
শালা পুলিশ হারামির বাচ্চা কাকাকে অপমান করে, টুপি কেড়ে নেয় মাথা থেকে, চরও দেয়। শালা একটা হারামি, টাকাও চেয়েছিল অনেক। চুপ কর বাবা, তোকে যে ছেড়েছি এটাই তো অনেক। আমাকে কারাগারে পাঠাতো যদি না নিলয় ভাই না যেত। নিলয় ভাইয়ের কথা মতো তৎময় আমাকে ছেড়ে দেয়। আর ভয় নেই মা, আমি চেয়ারম্যানের কাজ করব না। চল মা, বাড়িতে যাই। হ্যাঁ রাশেদ, যা তোর মাকে নিয়ে বাড়ি যা। পুলিশ মেরেছে, টাকা নিয়ে যা, ডাক্তার দেখা যাবে না। টাকা লাগবে না, নিলয় ভাই সব ব্যবস্থা করে দিয়েছে। আমি মাকে নিয়ে বাড়ি গেলাম কাকা। আপনাকে ধন্যবাদ, আমার জন্য কত কি সহ্য করলেন। আচ্ছা যা, বাড়িতে যা। রাশেদ তার মাকে নিয়ে চলে যায় সেখান থেকে। শিহাব বলেছিল রাশেদের মা নিলয়দের বাড়িতে আছে, রাশেদ জন্য সেখানে যায়, আর নিলয়ের ব্যাপারের জন্য কেউ না জানে। শিহাবের কথা মতো রাশেদ চলে আসে নিলয়দের বাড়িতে। এখন রাশেদ তার মাকে নিয়ে বাড়িতে চলে যায়, কিন্তু ফারজুক, আরশাদ, হেনা সবাই অবাক হয়েছে নিলয়ের কথা শুনে। নিলয় থানাতে কি করতে গেছে? ফারজুক রেগে হেনাকে বলে, তুমি জানতে না তন্ময়ের সাথে নিলয়ের ঝামেলা আছে, তারপরও তুমি কেন নিলয়কে থানার দিকে পাঠালে? আটকায়নি কেন? আমি জানতাম না সে ওইখানে যাবে। রাশেদ চলো আবার থানার দিকে যাব। ঝামেলা মনে হচ্ছে শেষ হয়নি, আবার নতুন কোনো ঝামেলাতে আমরা পড়তে চলেছি। ফারজুক আর আরশাদ দুজনে যখনই বাড়ি থেকে বের হতে যাবে তখনই পুলিশের জিপ এসে থামলো বাড়ির সামনে। জিপ থেকে তন্ময় নেমে দ্রুত ফারজুকের বাড়ির ভিতরে আসে। তন্ময়কে দেখে সবাই উঠে দাঁড়িয়েছে। এই পুলিশ এখানে কেন? নিশ্চয় আবার অপমান করতে এসেছে। গ্রামে বাড়ি হওয়াতে পাড়ার অনেক লোকজন ফারজুকদের বাড়ির ভিতরে এসে জড়ো হয়ে গেছে। আবার পুলিশও এসেছে এখানে। সব মিলিয়ে ঘটনা বেশ মনোমুগ্ধকর। তন্ময়কে দেখে ফারজুক বলে, কি ব্যাপার, তুমি এখানে কেন? যা হবার সেটা তো থানাতে হয়েছে, আবার এখানে কি চাও? ইমাম সাহেব, আমার ভুল হয়েছে, আমাকে দয়া করে মাফ করুন। আর কখনো আমি আপনার সাথে বেয়াদবি করব না। আপনি আমার গুরুজন, আপনি আমাকে চর মারবেন আর যা ইচ্ছে করেন, তবু আমাকে মাফ করে দেন। আমি বুঝতে পারছি আপনার সাথে আমার বেয়াদবি করা ঠিক হয়নি। আপনি মাফ না করলে আমি ভালো থাকতে পারবো না, মনে আমার বিবেকে খারাপ লাগবে। দয়া করে আমাকে মাফ করে দিন। আমি রাশেদকে ছেড়ে দিয়েছি, কোনো টাকাও লাগবে না। আর এই যে আপনার টুপি, দাঁড়ান আমি আমার ইউনিফর্ম দিয়ে মুছে দিচ্ছি ধুলো। নিন ইমাম সাহেব, পড়ুন। তন্ময় কথাগুলো বলতে বলতে ফারজুক সাহেবের হাত ধরে রাখে। ফারজুক হাত ছাড়িয়ে নিতে চায়, কিন্তু তন্ময় ছাড়ে না। এলাকার মানুষজন হাঁ করে দেখছে তন্ময়ের ঘটনা। ফারজুক অবাক হয়, বিষয়টা এখনও তার কাছে হজম হচ্ছে না। যে পুলিশ থানার ভিতরে তার সাথে এমন করলো এখনও 2 ঘন্টা হয়নি, আর এরই মধ্যে ওই পুলিশ সোজা বাড়িতে এসে কাঁদো কাঁদো গলায় সবার সামনে মাপ চাচ্ছে। ফারজুক কি বলবে বুঝতে পারে না, তবে তন্ময় ওনার হাত ছেড়ে দিচ্ছে না। দেখো তুমি কি বলছো বুঝতে পারছি না, হঠাৎ কি হলো যে আমার কাছে এসে মাপ চাচ্ছ? প্লিজ ইমাম সাহেব, বুঝুন একটু। ঠিক আছে, হয়েছে, এবার যাও। ধন্যবাদ, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। তন্ময় চলে যায় সেখান থেকে। এলাকার মানুষজন আস্তে আস্তে চলে যায়, কিন্তু কখনো ফারজুক বুঝতে পারে না আসলে এখানে কি ঘটেছে। রাত 9টা বাজে। নিলয় আর শিহাব বাড়ির সামনে আসে। ফাইকে ওদের বাড়ির ভিতর থেকে বের হতে দেখে। নিলয়ের হাতে বাদাম। ফাইকে ডাক দেয় সে। ফাই চমকে ওঠে। এই ফাহি, এদিকে আসো। জি বলুন। প্রেম করো তুমি? এই না না, মাদ্রাসাতে পড়ি, কোনো ছেলের ধারে কাছেও যাই না আমি। কোনো ছেলেরা ভালো লাগে না? না না, ছেলেদের দিকে তাকাই না। আমার দিকে তো তাকাও, আমি কি ছেলে না? ফাহি লজ্জা পায়। এই ছেলে তো দেখি বহুল বজ্জাত হয়েছে। আগে যা ফাজিল ছিল এখনও তা পরিবর্তন হয়নি। মুখের উপর লজ্জা দেয়। কি জন্য ডেকেছেন? বাদাম এনেছি, নাও। না, নিব না। কেন? কিছু মিশিয়ে দেইনি। পড়বা না? তুমি যে হারে সুন্দরী হচ্ছ, তবে দেখবা অন্য কেউ একদিন তোমাকে কালো জাদু করে ভেগে নিয়ে গেছে। এই আপনি বেশি কথা বলেন কেন? দেন বাদাম। ফাহি দ্রুত ভিতরে চলে যায়। আড়ালে গিয়ে সে নিলয়ের দিকে উকি মেরে তাকায়। শিহাব বলে, কি শুরু করলি ওর সাথে? জানি না, ওরে খেপাতে ভালো লাগে। ওকে কি পছন্দ করিস? চুপ থাক, চল ভিতরে। নিলয় বাড়ির ভিতরে আসে। নীলা, ফাহি, হেনা, ফারজুক বসে আছে বারান্দায়। নিলয় হেনাকে বলে, মা, শিহাব আসছে, খেতে দাও তো, অনেক ক্ষুধা লাগছে। নিলয় এদিকে আয়। বলো।
তুই কি আজ থানাতে গেছিলি? হ্যাঁ, তোমাকে তো বলেইছিলাম। কি হলো? থানায় যেয়ে কি করছিস? কিছুই না। তাহলে তোর বাবা গেল রাশেদকে ছাড়াতে, পুলিশ তোর বাবার সাথে খারাপ ব্যবহার করে থানা থেকে বের করে দিয়েছিল, আর তুই যাবার পর রাশেদ চলে আসে কিভাবে? আর বলিও না মা, তন্ময় তো খারাপ, নিজে আকাম করে আমাকে ফাঁসিয়ে বাড়ি ছাড়া করে। তো ওই খারাপ লোকটা কিভাবে কথা শুনবে সেটা আমি জানি। আমার এক বন্ধু পুলিশের বড় পদে চাকরি করে, ওকে ফোন দিলাম, তারপর সব কাজ হয়ে গেছে। তোর বন্ধু বলতে তুই 5 বছর আগে বাড়ি ছেড়ে যাবার পর কি করেছিস বা এখন কি করছিস? তেমন কিছুই না, একটা ব্যাংকে চাকরি করছি, মাসে 20,000 টাকার মতো বেতন হয়। পড়াশোনা নিজের খরচেই করেছি। অন্তরে কি হয়েছে? সে এসে তোর বাবার হাতে পায়ে ধরে মাপ চেয়েছে, কি বলেছিস তাকে? হ্যাঁ আন্টি, আমরা গিয়েছিলাম থানায়, তারপর ভালোভাবে কথা বললাম। পরে একটা ফোন আসে, তারপর সে রাশেদকে ছেড়ে দেয়। আমরা থানা থেকে বের হই, রাশেদকে মেডিসিন কেনার টাকা দিই, এরপর বাজারে ঘুরে এইমাত্র বাড়িতে এলাম। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। হেনা কথা বলে সেখান থেকে চলে যায়। নিলয় আর শিহাব চলে আসে নিজেদের রুমে। নিলয় জোরে একটা শ্বাস নেয়। নিলয়কে শিহাব বলে, তুই যা বলতে বললি সবটাই বললাম, এবার বল তুই কি করিস? আরে বাবা, বললাম তো, সময় হলে জানতে পারবি। তবে এতটুকু জেনে রাখ, কারো ক্ষমতা নেই আমার পরিবারকে আমার সামনে ছোট করবে। দেখ নিলয়, তুই যখন পিস্তল নিয়ে তন্ময়কে হুমকি দিচ্ছিলি, তোকে দেখে আমার স্বাভাবিক মনে হয়নি, আমি ভয় পেয়েছিলাম। বাদ দে, চল খাবার খাই। নিলয় ঘুম থেকে উঠেছে। শিহাবের বিয়েটা পিছিয়েছে, এজন্য আপাতত কাজ নেই। ঘুম থেকে উঠেই সে রান্নাঘরের দিকে যাবার জন্য পা বাড়ায়। এমন সময় নীল আর ফাহির কথা শুনতে পায়। ওরা দুজন হেনার সাথে কথা বলছে। মা, আমি কি আর মাদ্রাসাতে যাব না? কত দিন হলো আমি ক্লাসে যাই না। হ্যাঁ কাকিমা, তুমি একটু আমার মা বাবাকে বলো না, আমাদের কোনো দোষ নেই, আমরা তো কিছু করিনি, তাহলে কেন আমাদের এইভাবে ক্লাসে যেতে বারণ করো? একটু বোঝো না কেন তোমরা? দেখ, এসব নিয়ে আমি কি বলবো জানি না। ছেলেগুলো খারাপ, রোজ বিরক্ত করতো। এখন তোরা যদি রোজ যাস তাহলে রোজই সমস্যা হবে। এর থেকে বাড়িতে থাক, ছেলে দেখতে আসলে বিয়ে শাদী দিয়ে দেব। কিন্তু বিরক্ত ওরা করে, আমরা তো কিছু করি না, চুপচাপ আসি আর যাই। পিছন পিছন বাড়ি অবধি আসলে আমরা কি করব? তোদেরকে রাস্তায় দাঁড় করিয়ে কথা বলে, মানুষজন দেখলে কি বলে জানিস? বলে তোরা নাকি তাদের সাথে দাঁড়িয়ে গল্প করিস। মানুষজন নানান কথা বলে, কোন দিন কি হবে কে জানে। তোদের বাবাকেও শাসিয়েছে, বাড়ি থেকে তোদের দুজনকে তুলে নিয়ে যাবার কথাও বলেছে। তোর বাবা বুঝিয়ে কাজ হয়নি, এর থেকে তোদের বাড়িতে থাকাই ভালো। তাহলে পড়াশোনা? এত পড়াশোনা করে লাভ নেই। সামনেই পরীক্ষা আছে মা, মাসখানেক হলো মাদ্রাসাতে যাচ্ছি না। ওরা চেয়ারম্যানের ছেলেপুলেরা বাইক নিয়ে ঘোরে, তোদের দুজনের পিছনে লেগেছে অনেক মাস হয়েছে। তোদের বাবারা যেচে বিচার দিয়েছে, এতে ওদের রাগ আরো বেড়েছে। বাইরে কি না কি হবে। ধুর, ভাল লাগে না। ওই শোন, এসব কথা যেন নিলয়ের কানে না যায়। ওরা দুজন আর কিছু না বলে রান্নাঘর থেকে বের হলো। নিলয়ের খালি গা, সে ঘুম থেকে উঠে আর কিছু পরেনি। পরনে একটা ট্রাউজার আর গায়ে কোনো কাপড় নেই। চুলগুলো ছোট ছোট, তবে বেশ মানানসই। ফাহি নিলয়ের দিকে হাঁ করে তাকিয়ে আছে। নিলয়ের টাইট বডি, যাকে বলে 6 ভাঁজের সুঠাম দেহ। ফাহি নীলাকে বলে, নীলা, বুঝলি তোর ভাই একটা বেশরম। আগে যা ফাজিল ছিল, কিন্তু এখন মনে হচ্ছে আরো বেশি। আমার ভাই আবার তোর সাথে কি করলো? আবারও কি ফুল দিল নাকি? আর বুঝি না, তুই আজকাল ঘুরে ফিরে আমার ভাইয়ের কথা বলিস কেন? এই চুপ থাক, ওইদিকে দেখ, তোর ভাইয়ার লজ্জা শরম হারিয়ে গেছে, খালি গায়ে কেমন দাঁড়িয়ে ব্রাশ করছে, লজ্জাও করে না। তোর তো নজর খারাপ। আর ভাইয়া কি জানে তুই আসছিস? আর তোর লজ্জা হলো হঠাৎ এত কেন? আগে তো তোর এমন হতো না। সারা দিন তো ভাইয়ের সাথে টম এন্ড জেরির মতো লেগেই থাকতি, আরও কত কি করতি। থাক, সেসব কথা নাই বলি। দাঁড়া, ভাইয়াকে ডাকি, বলবো তুই ডাকছিস, কাছ থেকে দেখবি। নীলার কথা শুনে ফাই আর সেখানে দাঁড়ায় না।
দৌড়ে ভিতরে চলে যায়। নীলা হাসতে থাকে। নিলয় সকালের খাবার খায়। বাড়ি থেকে যখন বের হতে যাবে তখনই নীলা আসে নিলয়ের সামনে। নিলয়কে বলে, ভাইয়া, তুমি সকালে খালি গায়ে বাইরে আসছিলে কেন? ফাহি দেখে সে হাঁ করে তাকিয়েছিল। নীলা শোন, হ্যাঁ বলো ভাইয়া। কালকে থেকে মাদ্রাসাতে যাবি। মাদ্রাসাতে? কিন্তু কিন্তু আবার কি? বলেছি তো যাবি, সমস্যা নেই, আমি আছি তো। নীলা মাথা নাড়ায়, তবে মুখে কিছু বলে না। সে কি বলবে বুঝতেও পারে না। তবে ভয় যে পাচ্ছে সেটা নীলার চেহারাতে স্পষ্ট দেখা যাচ্ছে। নীলা বাড়ির ভিতরে আসলো। নিলয় বাইক নিয়ে বাইরে আসে, শিহাবকে কল দেয়। শিহাব বাড়ির ভিতর থেকে বেরিয়ে দেখে নিলয় দাঁড়িয়ে আছে। নিলয়ের বাইকের পিছনে উঠে সে। শিহাব বলে, এ তো সকাল সকাল, কোথায় যাবি রে? চেয়ারম্যানের ছেলেকে চিনিস? হ্যাঁ চিনি, তুর্জয় নামর। কেন, কি হয়েছে? হঠাৎ চেয়ারম্যানের ছেলেকে খুঁজছিস? তাকে কোথায় পাওয়া যেতে পারে? কয়টা বাজে? 9টা? তাহলে মনে হয় 3 রাস্তার মোড়ের দিকে পাওয়া যাবে। ওর বাবার পার্টি অফিসের সামনে থাকে। ওখানে তো স্কুল কলেজ মাদ্রাসা আছে, সে ওখানেই থাকে বন্ধুদের নিয়ে সব সময়। কিন্তু কি হয়েছে? তোর কাহিনী আমার ভয় লাগে ভাই। আগেই ভালো ছিলি, যা করতাম সেটা বাড়িতেই সীমাবদ্ধ থাকতো, কিন্তু এখন তুই যেন রীতিমতো একটা এটম বোম। চুপ থাক, চল ওদিকে। নিলয় আর শিহাব চেয়ারম্যানের ছেলেকে খুঁজতে বেরিয়ে পড়ে। অপরদিকে, কি ব্যাপার অফিসার, তোমাকে তো দেখি দিন দিন খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার হলোটা কি? চেয়ারম্যান হারুন তন্ময়কে প্রশ্নটি করল। তন্ময় চুপচাপ বসে থাকে। চায়ে চুমুক দিয়ে হারুনের দিকে তাকায় সে। হারুন দেখেছে তন্ময়ের চেহারাতে মার খাওয়ার ছাপ স্পষ্ট। তন্ময় কিছু বলছে না। হারুন আবার বলে, 2 দিন আগে সব তো ঠিক ছিল, হঠাৎ তোমার চেহারা পরিবর্তন হলো কেন? আর রাশেদ কই, তার কি খবর বললে না তো? চেয়ারম্যান সাহেব, রাশেদ আপনার মাল টানতে গিয়ে আমাদের অফিসারের হাতে ধরা পড়ে। তাকে থানায় ধরে আনে পুলিশ। আমি থাকলে তো তাকে ধরতাম না, কিন্তু সমস্যা হলো রাশেদ আপনার নাম বলে অফিসারদের কাছে। যদিও বিষয়টা আমি সামলে নিয়েছিলাম, কিন্তু সমস্যা হলো রাশেদ তাকে চালান করতে পারেনি, সে বের হয়ে এসেছে। কি বলছো? সে কিভাবে বের হয়? মানে তোমার মতো অফিসার থাকতে সে থানা থেকে চলে গেল কিভাবে? আসলে প্ল্যান ছিল অন্যটা। তাকে চালানের নামে এ বাড়ি থেকে টাকা পয়সা হাতাবো চেয়েছিলাম। 2,50,000 দিলে ছেড়ে দিতাম একটা কেস দিয়ে, কিন্তু আবার কি? সব তো ঠিক ছিল, এর আগেও তো এমনটা করছো, যার ভাগ আমিও পাইছি। হ্যাঁ পেয়েছেন, কিন্তু এবার তো হয়নি। ফরজুকে তো চিনেন, ওর ছেলে আছে একটা। 5 বছর আগে আমি ওকে ফাঁসিয়েছিলাম। ওর পাড়া তো মানে চাচাতো বোনের মাধ্যমে। সে ছিল না এত বছর, হঠাৎ করে গ্রামে এসেছে। সে থানায় এসে 5 লক্ষ টাকা চেক দেয়। বাহ, ভালো তো, তাহলে একে আবার ধরো, আরও টাকা পাবে। কিন্তু এটা সম্ভব নয়, আমি 5 লাখ টাকা রাখতে পারিনি। ওর সাথে এমপি সাহেবের অনেক খাতির। এমপি তাকে স্যার বলেই ডাকে। আমার চাকরি আর নিজের প্রাণ বাঁচানোর বিনিময়ে আমি যেন ওর বাবাকে গিয়ে সরি বলি, সেটার জন্য এমপি আমাকে কল দিয়েছিল। নিলয়ের কথা শুনে এমপি কল করে, আর আমি এমপির কণ্ঠে ভয়ের তীব্রতা বুঝতে পেরেছি। এমপিকে কল করার সাহস নেই আমার। আপনি কল করে জেনে নেবেন নিলয় আসলে কে। তারপর ওর কপালে যে খারাপ কিছু আছে সেটা আমি বোঝাবো। শালাকে আমি মেরে পুকুরে ভাসিয়ে দেব। অফিসার, লাশ ভাসানোর রেকর্ড আমার আছে, খোঁজ নিয়ে দেখি, তারপর তো বাকিটা। দুজন বসে আরও 1 কাপ চা পান করতে থাকে। ওদিকে নীলা আর ফাহি দাঁড়িয়ে আছে একসাথে। নীলা সোজা ফাহিকে বলে, আমি ভাইয়াকে বলে দিচ্ছি তুই তাকিয়েছিলি ওর দিকে। তুই তো দেখি অনেক খারাপ। এমনিতে তোর ভাইয়া আমাকে দেখলে লজ্জা দেয়, আবার তুইও এমন করলি। তোরা দুটোই ভালো না। তুমি যে ভাইয়াকে লুকিয়ে দেখো ওটা আমি জানি। এখন সব সত্যি বল, ভাইয়াকে লাইন মারিস তুই? চুপ চুপ, তোর কথা আমার সহ্য হচ্ছে না। এই, তুই এত খারাপ কবে থেকে হয়েছিস? বুঝে গেছি, আগে তো ডাকলে তোকে এ বাড়িতে পেতামও না। আজকাল ঘন ঘন আমাদের বাড়িতে আসো, ভাইয়াকে দেখো, ঘুরে ফিরে আমার কাছে ভাইয়ের কথা জানতে চাও। আমি কি পাগল? হইছে থাম। কই তোর ভাই? এই তো লাইনে আসছো বাবু। ও হ্যাঁ, মনে পড়েছে। ভাইয়া বলে গেছে আমরা যেন কালকে থেকে মাদ্রাসাতে যাই, কোনো সমস্যা হবে না। উনি নাকি থাকবে।
কিন্তু আগে তো আমাদের বাড়িতে জানানো লাগবে। ওনারা যেতে না দিলে কি করব? হুম, চলো বাড়িতে বলে দেখি কি হয়। তবে বাবার সামনে বলা যাবে না, মাকে বলতে হবে। ওরা দুজনার মায়ের কাছে চলে যায়। দেখা যাক ওদের থেকে অনুমতি পায় কিনা তারা। নিলয় আর শিহাব চলে এসেছে 3 রাস্তার মোড় বাজারে। কোতোয়ালি বাজার। বাজারটা মাঝারি বড়, মানে খুব বেশি ছোট না, আবার খুব বেশি বড়ও না। এখানে 3 দিকে 3টে শিক্ষা প্রতিষ্ঠান, মাঝখানে হাসপাতাল, ব্যাংক এমন হওয়াতে লোকজনের আনাগোনাও বেশ। বাজারের ভিতরে এমপির কার্যালয়কে নিজের অফিস বানিয়ে ফেলেছে চেয়ারম্যান হারুন। বর্তমানে এটা সামলায় তার ছেলে তুর্জয়। মাদ্রাসা থেকে কিছুটা দূরে একটি চায়ের দোকান, সেখানে অনেকগুলো ছেলেপুলে বসা। হাই স্কুলের সামনেও একই অবস্থা, কলেজের সামনে চিত্র যেন একই রকম। নিলয় বেশ কিছু সময় দাঁড়িয়ে থেকে লক্ষ্য করে সব ছেলেগুলো তুর্জয়ের সাথে কানেক্টেড। নিলয়, বাজারে আসছিলে কেন? দরকার। তুই যেন কাকে খুঁজছিলি? ও, চেয়ারম্যানের ছেলে চুরজয়কে না? ওই যে দেখ, মাদ্রাসার সামনে যে দোকানটা দেখছিস, চা আর সিগারেট হাতে, মাথায় ক্যাপ পরা, একটা ছেলে বসা, ওটাই হারুনের ছেলে তুর্জয়। সামনে দেখ, ওর 6 লাখ টাকার বাইক রাখা, বেটা ওই বাইকে করে মেয়েদের পিছু নেয়। আমিও দেখেছি। নীলা আর ভাইয়ের পিছনে সবচাইতে বেশি ঘুরছে। কতবার যে তোদের বাড়িতে গিয়েছে, হুমকি দিয়ে আসছে। ওর পাশে যে ছেলেটা আছে, ওর নাম শাকিল। শাকিল পছন্দ করে ভাইকে, আর তুর্জয় পছন্দ করে তোর বোনকে। মানে এটা মোটামুটি ছেলেপুলেরা সবাই জানে। এবার চল বাড়ির দিকে ফিরি, বিয়ের বিষয় নিয়ে আলোচনা আছে। বাড়িতে যখন নিয়ে যাব তখনই যাবি। চুপচাপ বসে থাক, এত বেশি কথা বলিস কেন? তুই না তুর্জয়কে দেখতে চেয়েছিলি, দেখালাম, চল এবার। বাইকটার ঘাড় লক করে আয় আমার সাথে। নিলয় কথাটা বলে চলে যায় বাজারের ভিতরে। সে এসে সোজা তুর্জয়দের সামনে আসলো। ওরা সবাই বসে আছে সেখানে। নতুন একটা ছেলেকে দেখতে পায় তারা। মুখে কোনো দাড়ি নেই, চুলগুলো ছোট ছোট করে সাইজভাবে কাটা। টি শার্টের হাতা থেকে বাহু বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। বেশ সুঠাম দেহ নিলয়ের। তুর্জয়দের বয়স অল্প, নীলাদের থেকে 1-1.5 বছর বড় হবে। নিলয় গিয়ে প্রথমে সালাম দেয়। ওরা কিছু সময় অবাক হয়ে পরক্ষণে ওরা সালামের উত্তর দিল। তুর্জয় ভাই নাকি আপনি? হ্যাঁ, কিন্তু তোমাদের তো ঠিক চিনলাম না। আমাকে চিনবেন না, আমি বাড়িতে থাকি না। আসলে এখানে এসেছি আপনার সাথে কথা বলার জন্য। হ্যাঁ, আমি হলাম নীলার আপন বড় ভাই, ফাহির চাচাতো ভাই। নিশ্চয়ই আপনারা চিনেন। আরে বড় ভাই, আপনি? আপনার কথা কখনো শুনিনি, আগে বলবেন তো আপনি। নীলার ভাই? কি হয়েছে নীলার? তাকে তো দেখছি না। আজকাল মাদ্রাসাতে আসতে ওর বোরকা দেখলেই বুঝতে পারি, হাঁটা দেখলেই বুঝতে পারি সে এসেছে। কত মেয়ে দেখি, অথচ নীলাকে দেখি না। বাড়ি থেকে কি বের হতে দেয় না নীলাকে? ভাই, আমার মালের কথাটাও বল। দুটো পরি মিসিং, আমার তো ঘুম আসে না। ভাইকে কবে দেখবো ভাই, একটু বল না। আরে আর সমস্যা কি, তাদের বড় ভাইয়েরা আসছে কথা বলতে, এখন থেকে পাবি। ওই গিট্টু ভাইয়াদের জন্য সুন্দর করে চা সিগারেট দে। আমরা খাই না, এখানে এসেছি একটা কথা বলতে। হ্যাঁ বলুন ভাই। শুনেছি আমার বোনদের নাকি আপনারা বিরক্ত করেন। এটা ঠিক না। বিরক্ত করা কি ঠিক বলেন? সে তো ভয় পায়। এসব করা বাদ দিয়ে তোমরা কি পড়াশোনা করো না? নিলয়ের কথা শুনে ওরা কিছু সময় চুপচাপ বসে থাকে। তারপর একসাথে জোরে হেসে ওঠে। নিলয় জানে এরা প্রথমে শুনবে না। নিলয়ের কথা শুনে হাসতে হাসতে তুর্জয় বলে, ওই শাকিল বড় ভাই আসছে আমাদের বোঝাতে, শুনছিস তো? ওর বাপু ভদ্রভাবে বুঝিয়ে যায়, আমরা শুনি না। এখন তার ভাই এসেছে বোঝাতে। ভয় পাইছিস তোরা? আমি কিন্তু অনেক ভয় পাইছি রে। দেখেন, আপনারা ছোট ভাই, তবুও সম্মান দিয়ে ভদ্রতা দিয়ে বললাম, পড়াশোনা করো। যেই মেয়ে ভালোবাসবে না তার পিছে ঘুরে কোনো লাভ নেই। যদি থাকে ভাগ্যে, আপনি আসিবে। তার পিছু ঘুরে তার সাথে কথা বলে তাকে প্রপোজ করেও যখন পেলে না, তখন নিশ্চয়ই তার পিছু ছাড়া উচিত, তাই না? কেন শুধু শুধু বিরক্ত করবা? বাড়ি অবধি যাবা, তুলে আনার হুমকি দিবা?
তাদের পরিবারকে অপমান করবা, এগুলো তো ঠিক না, তাই না? আমার বোন, তাই আমি এসেছি বোঝাতে। তোমার বোন থাকলে তুমি হয়তো এসে মারতে। সবাই কিন্তু বোঝাবে না, তাই তোমার উচিত এসব নিয়ে আর পড়ে না থেকে নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করো। মেয়ে মানুষ সার্টিফিকেট দেখে, তোমার সিক্স প্যাকওয়ালা বডি দেখে কাছে আসবে না। তুমি যদি আয় করার মতো কিছু না করো, তোমার পরিচিতি দেবার মতো কিছু না থাকে, তোমার যদি সংসার চালানোর অর্থ না থাকে, তবে মেয়ে মানুষের ভালোবাসাও পাবা না। আশা করি বুঝতে পেরেছ। আর কখনো বিরক্ত করবে না ওদের। ভালো থাকো। হ্যাঁ। নিলয় কথাগুলো বলে সেখান থেকে চলে আসার জন্য ঘোরে। ঠিক তখনই পিছন থেকে দুর্জয় বলে, ওই দাঁড়া, তোর জ্ঞান দেয়া শেষ? শিহাব অবাক হয়। তুর্জাদের থেকে 4-5 বছর বড় ছেলেদেরকে সে তুই করে বলছে। তুর্জয় তো চরম বেয়াদব। নিলয় ঘুরে তাকালো। তুর্জয় নিলয়ের গেঞ্জির কলার টেনে ধরে। নিলয় মুচকে হাসলো। তুর্জয় একটা ঝাঁকি দিয়ে বলে। তুর্জয় কথাগুলো বলে নিলয়ের গেঞ্জি ছেড়ে দেয়। শিহাব নিলয়ের হাত ধরে, কানের কাছে মুখ এনে বলে, নিলয়, ফিরে চল। এরা কিন্তু পোলাপান ভালো না, আর এরিয়া এদের কি করতে হবে বুঝতে পারছিস না? চল ভাই। নিলয় চুপচাপ সেখান থেকে চলে আসে। বাইকের কাছে আসলো। পিছন থেকে ওরা হাসতে থাকে, সেটা শুনতে পায় নিলয়। শিহাব বলে, কি ভাবছিস? ভাবছি এটা বাজার, এখানে কিছু হলে বাবা জানতে পারবে। মানুষটা আবার আমাকে সবসময় ভুলই বুঝে গেল। চলো তাহলে আগে বাবার সাথেই কথা বলে আসি, তারপর না হয় দেখা যাবে। সকাল পেরিয়ে দুপুর হয়। নিলয় এরা বাড়ির দিকে আসতে থাকে। নীলা হেনার কাছে এসেছে। কালকে মাদ্রাসাতে যাবে বলে সরাসরি তার মাকে বলেছে। মা, কালকে মাদ্রাসাতে যাব, ভাইয়া বলেছে যেতে। তার মানে নিলয় শুনেছে সব? তুই বলেছিস নিলয়কে? কি বলেছিস? আমি কিছুই বলিনি। সে বলে কালকে থেকে যেন মাদ্রাসাতে যাই, সে থাকবে সাথে, সে আনা নেওয়া করবে। ও আচ্ছা, কিন্তু রাস্তায় যদি ঝামেলা হয়, নিলয় আনা নেওয়া করলে ভালো, কিন্তু ভয় তো অন্য জায়গাতে। তোর বাইকে যদি তুজ্জোরা মারে? আরে না, কিছু হবে না, ভাইয়া সামলে নেবে, কথা বলে দেখো। নীলা চলে যায় সেখান থেকে। দুপুর হয়ে এসেছে। বেশ সুন্দর করে যে কোথায় গেছে কে জানে। ফারজুক সাহেব বাইক নিয়ে সোজা মসজিদের সামনে করতে পারেন। যদিও করে নামাজ পড়ে তার বাবার নিয়ে, কিন্তু নিলয় তার বাবার সুর জানে। ফারজুক নামাজ পড়িয়ে বের হবেন। তখনই নিলয় ডাক দেয় তার বাবাকে। এই যে ইমাম সাহেব, শুনুন, আপনাকে বাবা বলে ডাকতে বারণ করেছিলেন। ফারজুক সাহেব নিলয়ের কথা শুনে দাঁড়ায়। মসজিদের ভিতরে বসলেন তিনি। নিলয়ও এসে বসলো। মসজিদে দুজন মানুষ। নিলয় তার বাবার সামনে বসে বলে, দেখুন, মসজিদে বসে বলছি, 5 বছর আগে আপনি যে বিষয়ের উপরে ভুল বুঝেছিলেন সেটা সত্য নয়। আপনি আপনার মতো বুঝেছিলেন, কিন্তু সেদিন যা ঘটেছিল সেটা কেবল আমি, রাহি, তন্ময় আর শিহাব জানি। আপনারা কিছুই জানেন না। আমি সেসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি খোঁজ পেয়েছি, চেয়ারম্যানের ছেলে দুর্জয় নীলাকে বিরক্ত করে। আপনি মুখে মানুন আর না মানুন, আপনি সৎ হলে নিশ্চয়ই মেনে নেবেন। নীলা আমার বোন, আর আমার বোনকে কেউ যদি বাজে কথা বলে আমার কি হবে মনের ভিতরে ভাবেন। ওহো, তাহলে সবকিছু তুমি জানো দেখছি। যাক, রেখে কথা বলছেন না, এটা শুনে ভালো লাগলো। মসজিদের ভিতর বলে কি রাগ নেই? কি বলতে এসেছো বলো? বলছি দুর্জয়কে নিয়ে আপনার কানে যা আসুক আপনি সেটা চুপচাপ শুনবেন, বাকিটা আমি দেখব। ও হ্যাঁ, নীলা আর ফাহিকে আমি মাদ্রাসা থেকে আনবো আর নিয়ে যাব। নিলয় কথাগুলো বলে বাইরে চলে আসে। ফারজুক নিলয়ের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। 5 বছর পর কথা হচ্ছে বাপ বেটার ভিতরে। তারপর ফারজুক সাহেব নিলয়কে ডাক দেয়। নিলয় থামে। তিনি মসজিদ থেকে বেরিয়ে আসলেন। নিলয়ের সামনে আসার পর ফারজুক বলে, তুঞ্জয় অনেক বেয়াদব, ওর বাবা পাওয়ার আছে, সে সব নিয়ে বাড়াবাড়ি করে। আমি অনেকবার বুঝিয়েছি, মেম্বার দিয়ে বলিয়েছি, কোনো কাজ হয়নি। সে চরম বেয়াদব একটা ছেলে। তুমি ইদানিং তোমার সাথে ওরা আরো বেশি বেয়াদবি করবে, ঝামেলা হবে অনেক, তোমাকে ওরা মারবে। সেটা সময় দেখা যাবে।
আপনি শুধু নিজের জায়গাটা দেখুন, আর যা কিছু হোক আগে আমার থেকে শুনবেন। নিলয় কথাগুলো বলে আর দাঁড়ায় না, মসজিদ থেকে সোজা বাড়িতে চলে আসে। হেনার সাথে কথা বলে, হেনা জানায় যেন সাবধানে চলাফেরা করি। নিলয় ওদের কথা শুনে কেবল হাসে। ফারজেকের কথা আর হেনার কথা একই রকম, কিন্তু ওরা জানে না আসলে মারটা কে খেতে পারে।